আপনার কাছে আমি প্রথমেই যদি জানতে চাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক যে জায়গাটিতে গিয়ে দাঁড়িয়েছিল, একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছিল ইউনূস সরকারের সময়, সেটি রিবিল্ড হবে এটি আমরা সবাই প্রত্যাশা করি এবং রিবিল্ডিং এর দিকে যাচ্ছে। ভারতের কোনো গণমাধ্যম যেমন দ্য প্রিন্ট এরই মধ্যে একটি রিপোর্ট প্রকাশ করেছে যে নতুন ট্র্যাকে ভারত বাংলাদেশ সম্পর্ক। খুব স্বাভাবিক, আমরা সেটি আশা করি। এবং আরো যে বিষয়টি এর মধ্যে জড়িয়ে রয়েছে যে আওয়ামী লীগের অবস্থান, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা না ফেরা, রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এমন একটি বিষয় ভারতের বিষয়টি জড়িয়ে রয়েছে। এবং আমরা যদি জানছিলাম যে লন্ডনে আহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের এই বিষয়ে বৈঠক হওয়ার কথা ছিল নানান ইস্যুর মধ্যেও, যদিও শেষ পর্যন্ত জয়শঙ্কর লন্ডনে যাননি বিশেষ কারণে। আবার আমাদের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান জেনারেল কাইসার চৌধুরী তিনি ভারতে রয়েছেন। সেখানে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। আসলে রিবিল্ডিং এর বিষয়টি কি শুধুমাত্র দ্বিপাক্ষিক বাণিজ্য বা অন্যান্য ইস্যুতে, নাকি এর সাথে আওয়ামী লীগও জড়িয়ে রয়েছে? না দেখুন, আপাতত যেটা, যেহেতু বাংলাদেশের নতুন একটা সরকার নির্বাচিত হয়ে এসেছে এবং মানুষের জনতার ভোটে তাদের পছন্দের সরকার, ভারত আগে থেকেই বলেছিল সেই সরকারের সঙ্গেই তারা যাবতীয় দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় আগে যেরকম ছিল সেমন অবস্থায় নিয়ে যেতে চান। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা তিনি ঢাকায় প্রায় প্রত্যেক মন্ত্রীর সঙ্গে নিয়মিত রোজ দেখা করছেন এবং দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করছেন। এগুলো হচ্ছে আগামী দিনে হয়তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, তার একটা এজেন্ডা তৈরি হচ্ছে। এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের প্রসঙ্গ আছে কি নেই, ভারত সবসময় মনে করে যে বিশেষ করে ভারত তারেক রহমানের একটা বক্তব্যে খুবই উৎসাহিত আমি জানি, সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন তিনি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করেন। তিনি বাংলাদেশ নয়, তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা বলেছেন। এখন করবেন কি করবেন না পরের কথা, কিন্তু ভারত এখনো কিন্তু যখনই কোনো প্রশ্ন করা হয় বাংলাদেশ সম্পর্কে, সেখানে কিন্তু একটি কথা সবসময় উল্লেখ করা হয় যে ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ বাংলাদেশ। এই ইনক্লুসিভ বাংলাদেশ বলতে একটা বৃহত্তম রাজনৈতিক দল সেটা যদি সমাজের বাইরে, স্বাভাবিক প্রক্রিয়া, সামাজিক স্বাভাবিক প্রক্রিয়া বা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থাকে, তাহলে সেটা সেই সরকারের পক্ষে কিন্তু ভবিষ্যতে একটা বিপদ হলেও হতে পারে। বরঞ্চ স্থায়িত্বের কারণে আমার মনে হয় যে সেটা ভারত মনে করে যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে দেওয়া উচিত। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই এই আলাপ আলোচনাটা সবসময় ভারতে যদি ইনক্লুসিভ শব্দটা যখনই ব্যবহার করা হয় তার একটা তাৎপর্য আছে। সেই তাৎপর্যটা কেবল সব কথার কথা নয়, সেটা ভারত মনে করে যেটা বাংলাদেশের জন্যও ভালো হবে আর কি। এবং যেটা আগেও অতীতেও যখন হয়েছে কোন রাজনৈতিক দল নির্বাচন থেকে বাইরে ছিল, সেই নির্বাচন হয়তো হয়েছে কিন্তু সেই নির্বাচন নিয়ে যথাবিধ বহু কিছু প্রশ্ন টশ্ন তো ছিল। এখন আপনি জানেন যে ভারত চাইছে যে যাতে এখনই খুব দ্রুত কিছু হওয়ার কিছু নেই, দ্রুত কিছু হবে আমাদের সরকারকে স্থির হতে হবে, তার পার্লামেন্ট নতুন সেশন শুরু হবে, সেখানে কি ধরনের তারা সিদ্ধান্ত নেবেন, পুরোনো অর্ডিন্যান্স গুলো কতগুলো রাখবেন, কতগুলো বাতিল করবেন। দ্বিতীয়ত তাদের ডেপুটি স্পিকারের প্রশ্নটাও এখনো সমাধান ঘটেনি, ফলে সেই বিষয়টা কি করবেন, সংবিধান সভাটার কি হবে, এসব অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমার মনে হয় আমরা হয়তো একটু বেশি আশা করছি যে 17-18 মাস কেটে গেছে এটা ঠিকই, কিন্তু আরো 2-3 মাস অপেক্ষা করাটা খুব একটা ভুল হবে না, বরঞ্চ তাড়াহুড়ো করলেই ভুল হবে আর কি। আপনি কি বলতে চাচ্ছেন যে 2-3 মাস শব্দটা উচ্চারণ করলেন, এই 2-3 মাসের মধ্যেই রাজনৈতিক মেরুকরণ ঘটতে পারে, বা আমি যদি সরাসরি বলি যে আওয়ামী লীগের রাজনীতি করার একটা মেঠো পথ তৈরি হতে পারে, বিষয়টি কিরকম? আমার মনে হয় ভবিষ্যতে তো দেখুন, এখন পর্যন্ত যেটা আমি দেখছি বা লক্ষ্য রাখছি সেটা হচ্ছে যে আমরাও লক্ষ্য রাখছি, মানে ভারত সরকারও লক্ষ্য রাখছে, নিচু তলার অনেক কর্মীদের তাদের কিন্তু তাদের আবার স্বাভাবিক জীবনে ফেরার একটা সুযোগ আসছে, অনেকে জামিনও পাচ্ছে। ছোটখাটো আমি বলছি যদি ধরে নেন যে 1, 2, 3, 4, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তবে তৃতীয় চতুর্থদের ক্ষেত্রে কিন্তু কিছু
আগের তুলনায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবটাই যে হয়েছে তাও নয়, কিন্তু হচ্ছে সেটা। কিন্তু এখনো যেমন ধরুন উপজেলা পর্যায়ে যারা নেতা ছিলেন তাদের ক্ষেত্রে এখনো তো হয়নি। প্রথম টায়ার তো সব শেষে হবে, দ্বিতীয় টায়ারও আমার মনে হয় এখনো সময় লাগবে। আগে তৃতীয় চতুর্থ টায়ারের যারা আছে, আওয়ামী লীগের কর্মীদের কথা বলছি, তাদের যদি স্বাভাবিক জীবনযাপন ফিরতে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে, একটা প্রক্রিয়া শুরু হয়েছে, হয়নি তো তা না। আজকে তো একটা ভালো সুখবর শুনলাম যে একজন সাংবাদিক অন্তত জামিন পেয়েছেন। জি, আমি আমি সাথে আশা করি অনেক সাংবাদিক। হুম, তো আমার যেটা মনে হয়, যেটা আমি যতদূর জানি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমার কথা হয়, তারাও কিন্তু এটা মনে করেন যে এটা তাড়াহুড়ো করার কিছু নেই। আপনি যদি একটা বক্তৃতা লক্ষ্য করেন সেখানে, যেখানে তিনি বলেছিলেন অন্যভাবে যে আপনারা 17-18 মাস ইউনূস সরকার দেখেছেন, এবং তখন আমি যা বলতাম কেউ বিশ্বাস করতেন না, এখন হাতে নাতে সব বলে বুঝতে পারছেন সেই সরকার কিভাবে চলেছে। এখন তারেক রহমানের নেতৃত্বে একটা সরকার এসছে, সেই সরকারটাও দেখুন কেমন চলে। ফলে তিনি একটা বার্তা হয়তো দিয়েছেন যে একটু দেখা যাক, মানে অপেক্ষা করার একটা নীতির কথা বলা হয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গেও কথা বলে আমি কিন্তু বুঝেছি যে তারাও একই ধরনের কথা ভাবছেন, যে একটা তাড়াহুড়ো করে হই হই করে মাঠে নেমে পড়তে গেলে একটা ভুল বার্তা যেতে পারে। আবার সেই বিএনপি, জামায়াত ইত্যাদি বাকি ইসলামিক সংগঠন, ইসলামিক ছাত্র সংগঠন, নিষিদ্ধ সংগঠন, এসব আবার এক হয়ে যাবে। ফলে এই ক্ষেত্রে আওয়ামী লীগকে একটু ধরে বেঁধে এগোনোটাই, সেটাই বোধহয় রণনীতি, সেটাই কৌশল আমার মনে হয়। আচ্ছা। আহ, এই আপনি যেমন বলছেন যে ভারত সবসময় ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলছে বাংলাদেশের ক্ষেত্রে, বা ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রেও তারা এখানে বলতে চায়। এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি একটু জিজ্ঞাসা করি যে আ- আসলে কি ভারত কোনোভাবে, আপনি যেগুলো বলছেন সেগুলো সব ঠিক আছে আপনার জায়গা থেকে, কিন্তু যে প্রশ্নগুলো অ্যারাইজ করছে অনেকের মনে জাগছে, ভারত কি আসলে আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের জটিলতার মধ্যে আছে, যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, বা আমি দ্য প্রিন্টের কথা বলছিলাম যেখানে যার শিরোনামটি হচ্ছে নতুন ট্রাকে ভারত বাংলাদেশ সম্পর্ক। সেখানে একটি জায়গায় বলা রয়েছে যে বাংলাদেশের গোয়েন্দা প্রধান জেনারেল কায়সার চৌধুরী রয়ের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন ইস্যুতে। আবার আহ, অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলের বৈঠক হয়েছে। কিন্তু জটিলতা এখনো পর্যন্ত রয়ে গেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ বিষয়। দ্য প্রিন্টের বক্তব্যগুলো এরকম, আমার মনে হয় অন্য গণমাধ্যমে এই ধরনের কথাবার্তা আসছে। আসলে কি কোনো ধরনের জটিলতা? না, প্রথম কথা, ভারতের এখনো ঘোষিত নীতির কোনো পরিবর্তন নেই। এই নীতিটি হলো আচ্ছা। যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেটা চাইবেন, তারা যেখানে এমন আছেন এমন তারা থাকতে পারেন, ভারত তাদের আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দিচ্ছে। এখন সেই নীতির এখনো কোনো পরিবর্তন কিছু ঘটেছে বলে আমার মনে হয় না। যেটা বললেন আপনি জটিলতার প্রশ্ন, জটিলতা হয়তো এইটাই হয়তো হতে পারে যে এখনো হয়তো বিএনপি নেতৃত্ব খুব সহজে আওয়ামী লীগকে গ্রহণ করতে চাইছে না, সেটা তো জটিলতা। কিন্তু আমি তো যেটা বলছি সেটা এত তাড়াতাড়ি হওয়া সম্ভব না, একটু সময় লাগতে পারে। কারণ নির্ভর করছে আর একটা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপি এবং জামায়াতের মধ্যে সমীকরণটা কোন জায়গায় যায়। জামায়াত ধীরে ধীরে সোচ্চার হতে শুরু করেছে, মুখ খুলছে, এখন সেইটা যদি একটা বিরোধের পর্যায়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো যাকে জামায়াতকে যে মাঠে ময়দানে দাঁড়িয়ে রুখতে পারবে সেটা কিন্তু আওয়ামী। ফলে এই প্রথম, এটা ভবিষ্যতে আমি বলছি না এখনই কাল পরশু 2-1 মাসের মধ্যে কিছু ঘটছে। ফলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির জন্য দীর্ঘ 16 বছর প্রায় রাজত্ব করেছেন আওয়ামী লীগ। ফলে এখন কয়েক মাস, 1-2 বছর অপেক্ষা করাটা, আমি একটা টাইম ফ্রেম দেখছি আমার নিজের মনে হয়েছে সমস্ত কথা বলে, আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে যে ওরা একটা মিনিমাম 2 বছরের সময়সীমা ভাবছেন, যে তার আগে বোধহয় কোনো তাড়াহুড়ো করাটা সঠিক কাজ হবে না। Correctly। মানে 2 বছর বলতে মানে তারা বাংলাদেশের রাজনীতি ওপেন করতে চায় এরকম, এক্ষেত্রে নিশ্চয়ই 2 বছর তারা তো দেশে থেকে রাজনীতি করতে চায়, রাজনীতি করতে চায় ভবিষ্যতে আবার যখন নির্বাচন হবে তখন রাজনীতি করবে, মানে টাইম ফ্রেমের কথা এদের তো বলছি প্রধান এখন মাথাটা যেটা, জটিলতা যেটা, এই জটিলতাটা হলো যে নিষেধাজ্ঞাটা তো প্রত্যাহার করতে হবে। কাল যদি আওয়ামী লীগ নেতৃবৃন্দ সবাই ঠিক করে যে তারা চলে যাবে ঢাকাতে, নিষেধাজ্ঞা আছে তো, গিয়ে বাড়িতে থাকতে হবে তো, অথবা জেলে থাকতে হবে বা কোথাও থাকতে হবে। নিষেধাজ্ঞাটা যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ তো কোনো একটা স্টেপ বা পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। আমি জানি কিছু হয়তো শীর্ষ স্তরের নেতা, আওয়ামী লীগের নেতারা, তারা
শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কয়েকদিনের মধ্যে, সেখানে হয়তো একটা রণনীতি তৈরি করবেন। কিন্তু সেটা আমার মনে হয় না যে খুব দ্রুত কিছু এরকম মেসেজ যদি গিয়ে থাকে যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত তুলে নিয়েছে, সেই মেসেজটা সঠিক নয়। কৌশলগত কারণে তারেক রহমানের আওয়ামী লীগের উপর থেকে ভারত হাত উঠিয়ে নিয়েছে, এই যদি বার্তা যায় তাহলে সেই বার্তাটা সঠিক নয়। কারণ কারণ হচ্ছে, ধরুন আপনার ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রথম এই পর্যায়ে বলি যে এই ধরুন ভারত থেকে যে ডিজেল যেটা যাবে, আগে ট্রেনে যেত, এখন তো শেখ হাসিনা মোদী উদ্বোধন করার পর ওই পাইপলাইনে যায় না, সেটাকে মৈত্রী পাইপলাইন বলে। আর সৌভাগ্যবশত পাইপলাইনটা অক্ষত আছে, এই মানে 5ই আগস্টের কারণে পাইপলাইনটার ক্ষতি হয়। ফলে যখনই ওখান দিয়ে ডিজেলটা যাবে তখন প্রতি মুহূর্তে তো আওয়ামী লীগের কথা হচ্ছে, সাধারণ মানুষ, কৃষক যারা ডিজেল পাবেন তারা তো উপলব্ধি করবেন। ফলে এই কাজের মাধ্যমে তাদের প্রয়োজনীয়তাটা তারা কিন্তু বোঝাচ্ছে। কিন্তু সেটা কিন্তু আমি বলছি, গতকাল থেকে আমরা যেভাবে বলছি সাংবাদিকরা যে শেখ হাসিনা তৈরি করা পাইপলাইন দিয়ে ডিজেল যাচ্ছে, আওয়ামী লীগ নেতারা কিন্তু সেরকম কেউ প্রকাশ্যে এরকম কোনো কমেন্ট এখনো করেন বা করছেন না। সেটা করছেন না তাদের সুচিন্তিত ভাবে, যে একটা ভুল বার্তা যেতে পারে, যে শেষ পর্যন্ত আমাদের লাইন নিতে ব্যবহার করতে হলো। এই ধরনের রাজনীতিটা কোনো পরিবেশ, বন্ধুত্বের, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করবে না। সেই কারণে হয়তো কমেন্ট করছেন না, কিন্তু আমাদের বলতে অসুবিধা কিছু নেই। আমরা তো বলবোই যে শেখ হাসিনা নরেন্দ্র মোদী তৈরি করা পাইপলাইন দিয়ে ডিজেল যাচ্ছে। এবং আশা করি মজা করে কেউ কেউ বলেছিল, আমাকে দেখলাম লেখার পর কমেন্ট করেছে যে ওটা ডিজেলটা তো আবার ফ্যাসিবাদী ডিজেল নয় তো। এবং সেটা যারা ব্যবহার করছেন তারা বুঝবেন ফ্যাসিবাদী ডিজেল না অন্য ধরনের ডিজেল।